থাকতে চাবেন? অবশ্যই চাবো না, অবশ্যই চাবো না, 3বার বললাম অবশ্যই চাবো না। যদি সময়ের টাইম লাইনে করে আমি জুলাইতে ফেরত যেতে পারতাম। আমি একটা লাইনে আপনাকে বলি, জুলাইয়ের আগে আমার যে জীবন ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলেই খালি মানুষের কাছে সমালোচনা করতাম, দোষ ধরতাম, আর মানুষ পাগলের মতো আমাকে ভালোবাসতো। আমি বোধহয় বাংলাদেশের সবচেয়ে লাভড মানুষদের একজন ছিলাম না জিল্লুর? আর এখন সারা দিন কাজ করি, শুক্রবার শনিবার রাত 2টা পর্যন্ত কাজ করতে হয় মাঝে মাঝে, এখন কাজের চাপ একটু কমেছে। সারা দিন কাজ করি আর সারা দিন মানুষের কাছে বকা খাই, এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, এটা কেন হয়েছে। শেখ হাসিনারে আপনি বিদায় করেন নাই, আপনি যদি শেখ হাসিনার আদর্শ, মালিকানার রাজনীতি, ট্যাগ দেওয়ার রাজনীতি, এটা যদি আপনি আপনার ভিতরে ধারণ করেন, তার মানে আপনি শেখ হাসিনার ভাব শিষ্য। এটা বুঝতে হবে সবাই। আমরা একটু আপনার সঙ্গে এই আলোচনাটা আসলে রমজানের বাইরে অন্য সময় করতে পারলে ভালো হতো, আপনার বেশি সময় পেতাম, সময় খুবই সীমিত আর হাতে বেশি সময় নেই। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই যে দেশটাকে আসলে কোথায় আপনারা নিয়ে যাচ্ছেন। এই প্রশ্ন এই কারণে উঠছে যে দেশে ভাবাদর্শের দিক থেকে, ন্যারেটিভস বা বয়ানের দিক থেকে একটা ভিন্ন ধারায় নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে এবং সেখানের দায় কিছুটা সরকার, নতুন দল বা তাদের পেছনে যারা আছে তাদের বয়ানগুলো যারা সারা পৃথিবীব্যাপী প্রচার করছে, এইরকম একটা মানে এক ধরনের উগ্রবাদ, এক ধরনের এক্সট্রিমিজম, যেভাবেই বলি না কেন, এটার একটা উৎপত্তি বা চর্চা এখন হচ্ছে। এটা আমাদের সেটা নানাভাবে উদাহরণ দিয়ে দেখানো যাবে, মেয়েদের উপরে কি হচ্ছে এটা হতে পারে। কিন্তু আপনি আবার এটাও লক্ষ্য করেন, ধরেন আজকে মাহফুজ যেভাবে মবের বিরুদ্ধে, এই আপনার উন্মত্ততা মানে তৌহিদি জনতার নামে উন্মত্ততা, এইসবের বিরুদ্ধে মাহফুজ যে স্ট্যান্ডটা নিয়েছে, যেভাবে নিন্দিত হয়েছে স্ট্যান্ডটা নিয়ে, যেভাবে নিজেকে ভালনারেবল করেছে, এই পজিটিভ সাইডগুলোও দেখেন। এবং আমরা যখন মাত্রা ছাড়া পর্যায়গুলি চলে গেছে, সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও দেখেন। ঠিক আছে, আমি নাম বলতেছি না, কিছু পত্রিকাতে বা কিছু পলিটিক্যাল পার্টির অফিসে বা কিছু সরকারের পক্ষ থেকে যে প্রতিরোধের চেষ্টা করা হয়েছে, এমনটা আমি একটা হাতগুটায় বসে আছি। আপনি বলতে পারেন আমাদের সেই প্রতিরোধের ব্যবস্থাটা আরও বেশি জোরালো, আরও একটু আগে হওয়া উচিত ছিল। এখন আমরাও তো একটা লার্নিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমার বিবেচনায় বাংলাদেশের কোনো সরকার 1985 সন থেকে আমি সরকারকে খুব কাছের থেকে দেখি, তার আগেটা আমি জানি না, বাংলাদেশের কোনো সরকার 1985 সনের পর থেকে এত ডিফিকাল্ট সময় পার করে নাই। ফলে আমাদের তো ভুল হবে। আমি মাঝে বলি কি, আমরা একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরের মধ্যে দিয়ে আমরা একটা দুর্বল জাহাজে করে পাড়ি দিচ্ছি, জাহাজটা এদিক ঘুরে। কিন্তু জাহাজটাকে সঠিক রাখার জন্য জাহাজের যে ক্যাপ্টেন আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি প্রাণান্তকর চেষ্টা করেন, উনি এই বয়সে যেই পরিশ্রম করেন। আপনি একটা জিনিস খেয়াল করেন জিল্লুর, বাংলাদেশের গায়ে যদি মৌলবাদ বা উগ্রবাদের তকমা লাগে, সবচেয়ে বেশি রেপুটেশন ক্ষতি কার হবে? ডক্টর ইউনূসের হবে। আপনি কি মনে করেন দেশও ক্ষতিগ্রস্ত হবে? দেশ তো হবে, আমি বলি ইন্ডিভিজুয়ালি। আপনি কি মনে করেন এটা উনি বুঝে না? আর এই তকমা লাগলে আমাদের অনেকের ক্ষতি হবে না? কারণ আমরা তো এইরকম তকমার পক্ষে কোনোদিন কথা বলি নাই। আমরা দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু আমরা তো উগ্রবাদ পক্ষে কথা বলি না। তো আমাদের একটা সময়, সামনের বছর এরকম সময় হয়তো দেখা যাবে আমি আপনার কাছে আসতেছি আসিফ নজরুল হিসাবে তো আসার কথা। এটাই তো আমার পরিচয়, এটা তো সামান্য দিনের পরিচয়, উপদেষ্টা হিসাবে এটা দায়িত্ব পালন করা। আমি সারাক্ষণ ফিল করি আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার, আসিফ নজরুল সিভিল সোসাইটির মেম্বার। আমার তো আপনার সামনে এসে দাঁড়াইতে হবে, মুখ দেখাইতে হবে। হয়তো কেন মানে কতদিন ক্ষমতায় থাকতে চান আপনারা? আমি ব্যক্তিগতভাবে আপনি যদি বলেন যত তাড়াতাড়ি চলে যেতে পারি ভালো। আর আমাদের যেটা আছে, আমাদের তো একটা টাইম লাইনও দেওয়া আছে, ডিসেম্বর থেকে জুন। কিন্তু আপনি আবার মাঝখানে খেয়াল করেন এর মধ্যে রোজা আছে, বন্যা আছে। তো হয়তো একটা চেষ্টা থাকবে সামনের বছর রোজা, বন্যা এগুলির আগে ইলেকশন করার চেষ্টাই থাকবে। আমার ব্যক্তিগত বিশ্বাস, সেন্সিবলি দেখলে এটাই হওয়ার কথা। এবং আপনি একটা জিনিস, আমাদের আসিফ মাহমুদ কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছে, খুব স্ট্রংলি সে বলেছে, কিন্তু আপনি খেয়াল করেছেন যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে ইলেকশন হবে, ও খুব বেশ জোর দিয়ে বলেছে। এখন আমাদের ধারণা, আমাদের কিন্তু সিদ্ধান্ত হয়নি, আপনাকে ক্লিয়ার করি, এই কথা বলার অধিকারই আমার নাই কবে ইলেকশন হবে, কারণ এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আলোচিত হবে। বাট আমরা হয় না, আপনি একটা ফ্যামিলির মধ্যে থাকলে ভাইবটা ধরতে পারেন। তো আসিফ ওই ভাইবটা ধরতে পেরে যে কথাটা বলেছে, আমারও মাঝে মাঝে তাই মনে হয় যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ের মধ্যে খুব সম্ভব। বাট আবার আসিফ আগে বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, সেটাও তিনি বলছেন উপদেষ্টা। এখন আমি আপনাকে বলি, এটা আমার মনে হয় ভাই, আবার তারাই বলছেন, এই ছাত্রদের এই একটা অংশ বলছেন যে শেখ হাসিনার
বিচার, ফাঁসি এগুলোর আগে নির্বাচন হবে না, স্থাপিত আইনমন্ত্রী বিচারিক প্রক্রিয়া বাংলাদেশের এগুলি পলিটিক্যাল রেটোরিক থাকে, পলিটিক্যাল ক্যাপিটাল থাকে, পলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকে, অনেক কিছু থাকে। আমি আপনাকে যে বলি, আমি একটু ক্লিয়ার করে নিই, আমি যে বললাম ফেব্রুয়ারি মাঝামাঝি মধ্যে ইলেকশন হতে পারে, এটা বিভিন্ন ভাইব দেখে আমার ধারণা হয়েছে। I am nobody to specify the date. আমি nobody. এটা স্যার যেটা বলেছে এটাই অফিসিয়ালি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উপদেষ্টা কাউন্সিলের মিটিংয়ে স্যারের নেতৃত্বে ডিসিশন হবে। কোনো ডিসিশন হয় নাই, কোনো আলোচনা হয়নি এটা নিয়ে। স্যার যে টাইম লাইনটা দিয়েছে সেটাই আমরা বিশ্বাস করি। এখন আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ভাইব দেখে ধারণা হয় এরকম। তো আমার কাছে মনে হয় যে মানে এই সময়কার ক্ষমতা, এটা কোনো ক্ষমতা না, এটা হচ্ছে দায়িত্ব, সম্পূর্ণভাবে দায়িত্ব। আমি আপনাকে প্রোগ্রাম শুরু হওয়ার আগে একটা কথা বলেছিলাম না, আই মিন ইট। এই সরকারে যদি আমাকে উইথ হাইন্ডসাইট আপনি যদি বলেন, আমি টাইম লাইনে করে ফিরে গিয়ে আমি গত বছর জুলাই মাসে আপনি আমাকে জিজ্ঞেস করলে যে ঠিক এরকম একটা জীবন হবে আপনার, আপনি কি সরকারে থাকতে চাবেন? অবশ্যই চাবো না, অবশ্যই চাবো না। 3 বার বললাম অবশ্যই চাবো না। যদি সময়ের টাইম লাইনে করে আমি জুলাইতে ফেরত যেতে পারতাম। আমি একটা লাইনে আপনাকে বলি, জুলাইয়ের আগে আমার যে জীবন ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলেই খালি মানুষের কাছে সমালোচনা করতাম, দোষ ধরতাম, আর মানুষ পাগলের মতো আমাকে ভালোবাসতো। আমি বোধহয় বাংলাদেশের সবচেয়ে লাভড মানুষদের একজন ছিলাম না জিল্লুর? আর এখন সারা দিন কাজ করি, শুক্রবার শনিবার রাত 2টা পর্যন্ত কাজ করতে হয় মাঝে মাঝে। এখন কাজের চাপ একটু কমেছে। সারা দিন কাজ করি আর সারা দিন মানুষের কাছে বকা খাই, এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, এটা কেন হয়েছে। সো হুইচ লাইফ আই এম এনজয়িং মোর? হ্যাঁ, শেখ হাসিনার আমলে মনের মধ্যে শান্তি ছিল না, যে একটা ফ্যাসিস্টের দাস হয়ে আছি। এখন মনের শান্তিটা আছে, অন্তত ফ্যাসিস্টের দাস নাই, সেদিক দিয়ে ভালো আছি। বাট অ্যাপার্ট ফ্রম দিস থিং, সমস্ত দিক থেকেই আমাদের খুব মানে আনন্দে থাকার এবং এই জীবনটা আরো অনেক দীর্ঘায়িত হোক, এটা ভাবার কোনো কারণ নাই। সো আমরা একেবারে শেষ প্রান্তে জাস্ট মানে অন্তত আমার কথা আপনাকে আমি বলতেছি, সবার কথা বলার অধিকার আমার না। আই ডু আন্ডারস্ট্যান্ড। 30 সেকেন্ড বা 60 সেকেন্ডস যদি আপনি বলেন যে কোন পরিচয়ে আপনি কি মনে করছেন, কোন পরিচয় আসলে শেষ পর্যন্ত বিদায় নিতে হবে সরকার থেকে, বা সরকারি দায়িত্ব শেষ করবেন শেষ পর্যন্ত আপনি, আপনার সহকর্মীরা, ইনক্লুডিং প্রফেসর মোহাম্মদ ইউনূস? আমাদের শেষ পর্যন্ত সময়ের বিচারে আমাদেরকে মানুষ ভালোবাসবে, মানুষ আমাদের প্রতি সহানুভূতিশীল হবে। আপনি যদি ছোট্ট করে একটা কথা বলি, দেখেন আমাদের সাফল্যগুলো মানুষ দেখে না। আজকে আমাদের আর্থিক খাতে যে শৃঙ্খলা ফিরে আসছে, মুদ্রাস্ফীতি যেভাবে কন্টেইন করা গেছে, এই একটা রোজা যেভাবে বিদ্যুৎ দ্রব্যমূলক করা গেছে, এখন বিপ্লবোত্তর বা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে মানুষের আকাশচুম্বী আকাঙ্ক্ষা থাকে। কিন্তু মানুষ যখন আমরা 5 বছর 10 বছর পরে যখন বিচার করবে, আমার ধারণা মানুষ আমাদের প্রতি এত খুশি থাকবে না। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর আসিফ নজরুল। দর্শক, কথা বলছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা হিসেবে সবাই যাকে মনে করেন, অধ্যাপক আসিফ নজরুল। সব কথার মূল কথা যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে যে নির্বাচন কবে হবে, নির্বাচন না সংস্কার। আমরা সংস্কার নিয়ে আসলে খুব বেশি আলোচনা করবার সময় পাইনি, কিন্তু যে ধারণাটি তিনি দিয়েছেন এবং তিনি বিশ্বাস করেন যে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস যে টাইমলাইন দিয়েছেন নির্বাচনের জন্য ডিসেম্বর টু জুন শর্ত সাপেক্ষে, তার মধ্যেই তিনি মনে করেন নির্বাচনটা হবে এবং তারা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। কিছু সাফল্য তাদের আছে, কিছু ব্যর্থতাও স্বীকার করে নিয়েছেন, কিছু কন্ট্রোভার্সি তাদেরকে নিয়ে আছে, সেগুলোকে তিনি তার মতো করে অ্যাড্রেস করবার চেষ্টা করেছেন। কিন্তু আমরা আশা করব যে শেষ পর্যন্ত তিনি শেষের যেটা বলেছেন, মানুষ যেন তাদেরকে রেসপেক্ট করে, সেরকমভাবেই যেন তাদের কাজটা শেষ হয়। পারসেপশন আছে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, বা সঠিক যারা সমালোচনা করছেন তাদের বোঝাটা সঠিক হয়ে থাকতে পারে, কিন্তু ভুল বা যেটাই হোক না কেন সেটা ভাঙবার দায়িত্ব তাদের কাজ দিয়ে তাদের প্রমাণ করতে হবে। শুভকামনা থাকলো তাদের জন্য।